নমস্কার। আপনাদের অনুভূতিকে আরো একটু নিবিড় করতে কল্পনার ডানায় চেপে গল্পের ঝুলি নিয়ে হাজির গল্পকল্প। এই ঝুলিতে আছে অনেক গল্প, যা আপনাদের শোনাবো ধীরে ধীরে, অল্প অল্প। আমাদের আজকের নিবেদন শ্রদ্ধেয় শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মায়া। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের এক অনন্য সাধক। তিনি জন্মগ্রহণ করেন 1894 সালের 12 সেপ্টেম্বর উত্তর 24 পরগনার ঘোষপাড়া গ্রামে। পেশায় ছিলেন শিক্ষক, কিন্তু প্রকৃত পরিচয় একজন লেখক, যিনি প্রকৃতি, গ্রামীণ জীবন, মানুষ ও অপ্রাকৃতকে তুলে ধরেছেন অসাধারণ সংবেদনশীলতায়। 1950 সালের 1 নভেম্বর তার মৃত্যু হলেও বাংলা সাহিত্যে তিনি আজও জীবন্ত। তার লেখা পথের পাঁচালী বাংলা সাহিত্যের গর্ব। তার আরও বিখ্যাত রচনার মধ্যে রয়েছে অপরাজিত, চাঁদের পাহাড়, দেবযান, অরণ্যের দিবারাত্রি, অপরিচিতা, মেঘমল্লার এবং বহু মূল্যবান ছোট গল্প। আমাদের আজকের এই গল্পটি আমরা নিয়েছি মাইটি বুক হাউস দ্বারা প্রকাশিত সেরা 101 ভূতের গল্প বইটি থেকে। 2 বছর আগের কথা বলি। এখনো অল্প অল্প যেন মনে পড়ে। সব ভুল হয়ে যায়। কি করে এলাম এখানে? বগুলা থেকে রাস্তা চলে গেল সিদ্রানির দিকে। চললাম সেই রাস্তা ধরেই। রাধুনী বামুনের চাকরিটুকু ছিল অনেক দিনের। আজ তাও গেল। যাক, তাতে কোনো দুঃখ নেই। এই যে চাকরিটা অবিচারে গেল। ঝি চুরি আমি করিনি, কে করেছে আমি জানিও না, অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম। শান্তিপাড়া, সর্ষে, বেজের ডাঙা পার হতে হতে বেলা দুপুর ঘুরে গেল। খিদেও বেশ পেয়েছে। জোয়ান বয়স, হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকান এ পর্যন্ত এসব অজপাড়া গায়ে চোখে পড়ল না। রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর দেখলাম। স্নান করতে আমি চিরকালই ভালোবাসি। পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম। জলে অনেক পানা, শ্যাওলা, সেগুলো সরিয়ে পরিষ্কার জলে প্রাণ ভরে ডুব দিলাম। বৈশাখের শেষ, গরমও পড়েছে অনেক। স্নান করে সত্যি ভারী তৃপ্তি লাগলো। পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রোদে দিলাম। শরীর ঠান্ডা হলো, কিন্তু পেট সমানে চলছে। এ সময় কোনো বনের ফলও নেই, চোখে তো পড়ে না যেদিকেই চাই। এমন সময় একজন বুড়ো লোক পুকুরটিতে নাইতে আসছে দেখা গেল। আমাকে দেখে সে জিজ্ঞেস করলো, বাড়ি কোথায়? আমি বললাম, আমি গরিব ব্রাহ্মণ, চাকরি খুঁজে বেড়াচ্ছি। আপাতত বড্ড খিদে পেয়েছে, খাবো কোথায়? আপনি কি কিছু সন্ধান দিতে পারেন? রোসো নি, তারপর সব ঠিক করে দিচ্ছি। স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটা পুরনো বাড়িতে ঢুকলো। আমার নাম নিবারুণ চক্রবর্তী। এ বাড়ি আমার, কিন্তু আমি এখানে থাকি রে। কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে, শ্যামবাজারে ওদের বাসা। এত বড় বাড়ি পড়ে আছে, আর সেখানে মাত্র 3খানা ঘরে আমরা থাকি। কি কষ্ট বলো দেখি। আমি মাসে মাসে একবার আসি, বাড়ি দেখাশোনা করি। ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না। মস্ত বড় বাগান আছে বাড়ির পিছনে, তাতে সব রকম গাছই আছে। 12 ভূতে খায়। তুমি এখানে থাকবে? তা আগে কি কাজ করতে? আগে রাঁধুনির কাজ। যে কদিন এখানে আছি সে কদিন এখানে রাঁধো, দুজনে খাই। তাহলে তো খুবই ভালো।
আমি রাজি হয়ে যেতে লোকটা হঠাৎ যেন খুশি হলো, আমার খাওয়ার ব্যবস্থা তক্ষুনি করে দিলেন। খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললেন, বিশ্রাম করো। পথ হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘুমিয়ে যখন উঠলাম, বেলা তখন আর নেই। রাঙা রোদ বড় বড় গাছপালার উঁচু ডালে। এরই মধ্যে বাড়ির পেছনের জঙ্গলে শেয়ালের ডাক শুরু হয়ে গেল। আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম। যেদিকেই যাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল। কোনো লোকের বাড়ি নজরে পড়ল না। জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম। তারই মধ্যে উকি মেরে দেখি শুধুই চামচিকের আড্ডা। ফিরে এসে দেখি বুড়ো নিবারুণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছেন। চা করতে জানো? তো চা করো, চিড়ে ভাজো, তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে। সন্ধ্যার পর বললেন, ভাত চড়িয়ে দাও হে, সরু আতপ আছে, গাওয়া ঘি আছে, আলু ভাতে ভাত, ব্যাস। আচ্ছা, যে আজ্ঞে। আর তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নিও। ঝিঙে আছে রান্নাঘরের পিছনে, আলো হাতে নিয়ে তুলে আনো এই বেলায়। আর একটা কথা, রান্নাঘরে কিন্তু সর্বদা আলো জেলে রাখবে। তা তো রাখতেই হবে, অন্ধকারে কি রান্না করা যায়? হ্যাঁ, তাই বলছি। মস্ত বড় বাড়ি, ওপর নিচে বোধহয় 14-15খানা ঘর। এছাড়া টানা বারান্দা, 2-4খানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া। রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক। রোয়াকের ওমুড়োয় 4-5টা নারকেল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ রয়েছে। ঝিঙে তুলতে গেলে এই লম্বা রোয়াকের ওমুড়োয় গিয়ে আমায় উঠোনে নামতে হবে, তারপর ঘুরে রান্নাঘরের পিছন দিকে যেতে হবে। তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি। আলোর দরকার নেই ভেবে আমি এমনি শুধু হাতেই ঝিঙে তুলতে গেলাম। বাবা, কি আগাছার জঙ্গল রান্নাঘরের পিছনে! ঝুনো ঝিঙে গাছ, যাকে এঁটো গাছ বলে, অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ হয় তাই। অনেক ঝিঙে ফুলেছে দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলতে শুরু করলাম। হঠাৎ আমার চোখে পড়ল একটি বউ মতো কোনো মেয়ে ছেলে আমার সামনাসামনি হাত 10 দূরে ঝোপের মধ্যে একটু নিচু হয়ে আধঘুমটা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে। দুবার আমি চেয়ে দেখলাম, তারপর পেছন ফিরে 7-8টা কচি ঝিঙে তুলে নিয়ে চলে আসবার সময় আর একবার পেছন চেয়ে দেখলাম, দেখি বউটি তখনও ঝিঙে তুলছে। নিবারণ চক্রবর্তী বললে, ঝিঙে পেলে? আগে হ্যাঁ, অনেক ঝিঙে হয়ে আছে। আর একজন কে তুলছিল। কোথায়? ওই যে ওই রান্নাঘরের পিছনে, বেশি জঙ্গলের দিকটায়। পুরুষ মানুষ? না, একটি বউ। কথাটা শুনে নিবারণ চক্রবর্তীর মুখ কেমন একটা যেন হয়ে গেল। আমাকে বলল, কোথায় বউ? চলো দেখি গিয়ে। আমি ওকে সঙ্গে করে রান্নাঘরের পিছনে গিয়ে দেখি, কই, কিছুই তো নেই। ওই বউ? ওই তো ওখানে ছিল, ওই ঝোপটার কাছে। যত সব। চলো চলো, দিনে দুপুরে বউ দেখলে অমনি। আমি একটু আশ্চর্যই হলাম। যদি একজন পাড়াগাঁয়ের বউ বা ঝি দুটো জংলি ঝিঙে তুলতে এসেই থাকে, তবে তাতে এত বেখাপ্পা হওয়ার কি আছে ভেবে পাইনে। তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন, কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে কে চৌকি দেবে? রাত্রে খাওয়া দাওয়ার পর চক্রবর্তী বুড়ো আবার সেই ঝিঙে চুরির কথা তুলে বলল, আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে? তোমায় আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম, মনে আছে? তাও কেন যাওনি? আমি বুঝলাম না তাতে কি দোষ হলো। বুড়োটা খিটখিটে ধরনের। বিনা আলোতে যখন আমি সব দেখতেই পাচ্ছি, এমনকি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত,
তখন আলো না নিয়ে গিয়ে আমি দোষটা কি করেছি? না না, সন্ধ্যের পর সব সময় আলো কাছে রাখবে। কেন? তাই বলছি। তোমার বয়স কত? ওই 37-38 হবে। অনেক কম বয়স আমাদের চেয়ে। আমার এই 63। যা বলি কান পেতে শুনো, ঠিক আছে? আগে নিশ্চয়ই। রাত্রে শুয়ে আছি, ওপরের ঘরে কিসের যেন ঘট ঘট শব্দ শুনে ঘুম ভেঙে গেল। জিনিসপত্র টানাটানির শব্দ। কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে। বুড়ো কাল সকালে চলে যাবে কলকাতায়, তাই বোধহয় জিনিসপত্র গোছাচ্ছে। কিন্তু তা বলে এত রাত্রিরে? বাবা, কি বাতিগ্রস্ত মানুষ! সকালে উঠে বুড়োকে বলতেই বুড়ো অবাক হয়ে বলল, আমি? হ্যাঁ, অনেক রাতে। ও হ্যাঁ, না, ঠিক ঠিক। আমাকেই তো বলতে পারতেন, আমি না হয় গুছিয়ে দিতাম। চক্রবর্তী বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল। বেলা 9টার মধ্যে আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা রান্না করলাম। খেয়ে দিয়ে পোটলা বেঁধে সে রওনা হলো কলকাতায়। যাওয়ার সময় বারবার বলে গেল, নিজের ঘরের লোকের মতো থেকো ঠাকুর। পেয়ারা আছে, আম কাঁঠাল আছে, উৎকৃষ্ট পেঁপেও আছে। তরি তরকারি পোতো। আমার খাস জমি পড়ে আছে 3 বিঘে। ভদ্রাসন হলো 1.5 বিঘের ওপর। লোক অভাবে জঙ্গল হয়ে পড়ে আছে। খাটো খাটো তরকারি উৎপন্ন করো, খাও, বেচো। তোমার নিজের বাড়ি ভাবো, দেখাশুনো করো, থাকো, কোনো ভাবনা নেই। আর একটা কথা। কি? চক্রবর্তী বুড়ো অকারণে সুর খাটো করে বলল, কত লোকে ভাঙচি দেবে, কারো কথা শুনো না যেন। বাড়ি দেখাশোনা যেমন করবে, নিজের মতো থাকবে। কোনো কথায় কান দেবে না। গাছের ফল ফুলুরি তুমিই খাবে। 2টো ঘর খোলা রইল তোমার জন্য, ঠিক আছে? আগে ঠিক আছে। বুড়ো চলে গেল, আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল। আরে, এত বড় বাড়ির বড় বড় দুখানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে, তাছাড়া বারান্দা রান্নাঘর রোয়াক তো আছেই। বাড়িতেই পাতকুয়ো, সুতরাং জলের কষ্ট নেই। শুকনো কাঠ যথেষ্ট, কাঠের কষ্টও নেই। 10টা টাকা আগাম দিয়ে গেছে বুড়ো। আবার প্রায় আধ মণটাক সরু আতপ চালও আছে। গাছ ভরা আম কাঁঠাল, এ যেন ভগবানের দান আকাশ থেকে পড়লো হঠাৎ। বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে বেরোলাম। বাপরে, কি বন জঙ্গল গাখানার ভিতরে! আর এদের যেখানে বাড়ি তার ত্রিসীমানায় কোনো লোকালয় নেই। জঙ্গল ভেঙে সুড়িপথ ধরে আধ মাইল যাবার পর একজন লোকের সঙ্গে দেখা হলো। তিনিও তেল কিনতে যাচ্ছেন, হাতে তেলের ভাঁড়ও ছিল। আমায় দেখে বলল, বাড়ি কোথায়? এখানেই এসেছি, নিবারণ চক্রবর্তীর বাড়ি। নিবারণ চক্রবর্তী? কেন? ওই দেখাশোনা করি, কালই এসেছি। ও বাড়িতে থাকতে পারবে না। কেন বলুন তো? এই বলে দিলাম, দেখে নিও। কত লোক ও বাড়িতে এলো গেল, ওরা নিজেরাই থাকতে পারে না, তা অন্য লোক। ও বাড়ির ছেলে বউরাও কোশমিনকালে ও বাড়িতে আসে না। কেন? তা কি জানি। ও বড় ভয়ানক বাড়ি। তুমি বিদেশি লোক, খুব সাবধান। আর কিছু না বলে লোকটা চলে গেল। আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম। তখন বিকেল গড়িয়ে সন্ধে নামছে।
দূর থেকে জঙ্গলের মধ্যেকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। সত্যি বাড়িখানার চেহারা কিরকম যেন, ও যেন একটা জীবন্ত জীব, আমার মতো ক্ষুদ্র ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে গিয়ে আসছে। অমন্তর ওর চেহারা কেন? ও কিছুই না, ওই লোকটাই আমার মন খারাপ করার জন্য দায়ী। আমি যখন তেল নুন কিনতে যাই তখন তো আমার মনে দিব্যি ফুর্তি ছিল। হঠাৎ এমন মনে হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা। গায়ে পড়ে অত হিত করবার দরকার কি ছিল তোমার বাবু? চক্রবর্তী বুড়ো তো বলেই গিয়েছে, কত লোক কত কথা বলবে, কারো কথায় যেন কান না দিই। কিছুই না, গাছপালার ফল ফুলুরি গায়ের লোক চুরি করে খায় কি না? বাড়িতে একজন পাহারাদার বসালে লুটপাট করে খাওয়াতে ব্যাঘাত হবে তো, সেই জন্যেই ভয় দেখানো। যেমন ওই বউটি কাল সন্ধেবেলা ঝিঙে চুরি করছিল, ওই রকমই। অনেকদিন এমন আরামে থাকিনি। বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি। নিজের জন্য শুধু দুটো রান্না, আর মিটে গেলেই সব কাজ শেষ। সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম। এত বড় বাড়ির আমিই মালিক, কারো কিছু বলবার নেই আমাকে, যা খুশি তাই করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম। দোতলার নালির মুখ দিয়ে পড়তে লাগলো জল, যেমন ওপরের বারান্দাতে কেউ হাত পা ধুলে জল পড়ে, বেশ মোটা ধারে জল পড়তে লাগলো। তখনই আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দা দিয়ে দেখলাম তখনও জল পড়ছে, সমানে মোটা ধারায়। ওপরের সিঁড়ির দরজায় তালা দেওয়া, চাবি চক্রবর্তী মশাই নিয়ে গিয়েছেন, সুতরাং দোতলায় যাবার কোনো উপায় নেই। এ জল কোথা থেকে পড়ছে? মিনিট 10 পর জলের ধার বন্ধ হয়ে গেল। আমার মনে হলো চক্রবর্তী মশাই বোধহয় কোনো কলসি বা ঘড়াতে জল রেখে দিয়েছিলেন। সেই কলসি কিভাবে উল্টে পড়ে গিয়ে থাকবে? নিশ্চয়ই তাই, তাছাড়া জল আসবে কোথা থেকে? একটু পরে গিয়ে শুয়ে পড়লাম। আলো নিভিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম চলে এলো। অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল। জানলা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়ছে বিছানায়। কি একটা ফুলের গন্ধও আসছে, বেশ সুবাস ফুলের। কিন্তু কি ফুল? ঘুমের ঘোরেই ভাবছি এমন কোনো সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি। তড়াক করে লাফিয়ে উঠলাম। ও কি, জানলার সামনে দিয়ে একটা বউ চলে গেল না রোয়াকবে? হ্যাঁ, স্পষ্ট দেখেছি, ভুল হবার নয়। আমি তখনই উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম। রোয়াকে দাঁড়াতেই দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো। প্রথম, সেই ফুলের সুবাসটা রোয়াকে অনেকখানি ঘন। ওই বউটি যেন এই সুবাস ছড়িয়ে দিয়ে গেল এই এতক্ষণে। না, কোনো ফুলের সুবাস নয়, কিন্তু এই কিসের সুবাস তা আমার মাথায় আসছে না। কেমন এরকম যেন লাগছে, একরকম নেশার মতো। কেন আমি বাইরে এসেছি? ও, কি একটি বউ রোয়াকবে খানিক আগে চলে গিয়েছিল না? সেই ছড়িয়ে দিয়ে গিয়েছে ওই তীব্র সুবাস, কিন্তু কোনো দিকেই তো নেই সে। গেল কোথায়? সে রাত্রে সেই পর্যন্তই। কতক্ষণ পর এসে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে মনে হলো সব স্বপ্ন। মনটা বেশ হালকা হয়ে গেল। কাজকর্মে ভালো করে মন দিলাম। বন জঙ্গল কেটে কিভাবে তরি তরকারি আবাদ করব এই আলোচনাই করতে লাগলাম মনের মধ্যে। একটা অসুবিধা আছে এখানে থাকবার, বড্ড নির্জনে থাকতে হয়। কাছাকাছি যদি একঘর লোকও থাকতো তবে এতটা কষ্ট হতো না।
কথা বলবার একটা লোকও নেই। এই হলো যে মহা কষ্ট। সেদিন দুপুরে একটা ঘটনা ঘটলো। আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি, এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠল। সে কি ভীষণ অট্টহাসি! আমার গা যেন দোল দিয়ে উঠল সে হাসি শুনে। আর খিলখিল করে নয়, একেবারে খলখল করে হাসি। আকাশ বাতাস থমথমিয়ে উঠল সে হাসি শুনে। ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম। রোয়াকে গিয়ে উপরের দিকে দেখি, কই কিছুই তো না। নিচের জালনা যেমন বন্ধ, উপরের ঘরের সারবন্দি জালনা তেমনই বন্ধ। হাসির লহর তখন থেমে গিয়ে সব নিশ্চুপ। ব্যাপারটা কি? কোনো বদমাইশ লোকের দল ওপরে আড্ডা বেঁধেছে নাকি? ওপরের সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজায় তো তেমনই কুলুপ ঝুলছে। আমার ভয় হয়নি, কেননা দিনের বেলা, চারিদিকে সূর্যের আলো। এ সময় মনের মধ্যে ভূতের সংস্কার থাকে না। এই হাসি যদি আমি রাত্রে শুনতাম, তবে অজ্ঞান হয়ে যেতাম এতক্ষণে। চাবি দিয়ে দাঁত খুলতে হতো। রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিই। প্রচুর ঝিঙে ফুলেছে জঙ্গলে, যত ইচ্ছে তুলে নিয়ে খাও। আমারই বাড়ি, আমারই ঝিঙে লতা। মালিক হওয়ার যে একটা মাদকতা আছে, তা আমি কাল থেকে বুঝতে পারছি ভালোভাবেই। আমার মতো গরিব বামুনের জীবনে এই প্রথমবার এমন কোনো জিনিস ঘটল। কান পেতে রইলাম ওপরের ঘরের কোনো শব্দ আসে কিনা তা শুনতে। ফুচ পড়বার শব্দও পেলাম না। খেয়ে দিয়ে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুমের ঘোরে শুনছি ঘরের মধ্যে অনেক লোক কথাবার্তা বলছে, হাসছে। ঘুমের মধ্যেও যেন আমি তাদের কথাবার্তা শুনতে পাচ্ছি। যেমন কোনো বিয়ে বাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যেও পাওয়া যায়, ঠিক তেমনই। হয়তো সবটাই আমার মনের ভুল। মনের সেই যে ভাব হয়েছিল হাসি শুনে, তারই ফল। এরপর 9 দিন আর কিছুই ঘটেনি। মানুষের মনের অভ্যাস, অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায়, আর পারেও ভুলে যেতে। আমি নিজের মনকে বোঝালুম ওসব কিছু না। কি শুনতে কি শুনেছি, বউ দেখাও চোখের ভুল, হাসি শোনাও কানের ভুল, সব ভুল। এই 9 দিনে আমার শরীর বেশ সেরে উঠতে লাগলো। খাই দাই আর শুধুই ঘুমাই। কাজকর্ম কিছু নেই, কেমন একরকমের কুড়েমি পেয়ে বসেছে আমাকে। আমি সাধারণত খুব খাটিয়ে লোক, শুয়ে বসে থাকতে অতটা ভালোবাসি নে। কিন্তু অনেক দিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন একরকমের অবসাদ এসে গিয়েছে, শুধুই আরাম করতে ইচ্ছে হয়। 9 দিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পিছনের সেই ঝিঙের জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি, অবশ্যই ঝিঙের লতাগুলো বাঁচিয়ে। ওখানে ঝালের চারা পুঁতবো, আর একটা চাল কুমড়োর একটা এঁটো লতা আছে, ওই জঙ্গলের মধ্যে সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব। এ বাড়িতে কাজ করে সুখ আছে, কারণ দা, কোদাল, কাস্তে, নিরেন, শাবল, কুড়ুল সব মজুদ আছে। ঘরের কোণে একটা হাত করা তিস্তক। অল্পক্ষণ মাত্র কাজ করেছি, ওই আধ ঘন্টাও হবে না। হঠাৎ দেখি এই বউটি ঝিঙে তুলতে এসেছে, নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে। সঙ্গে সঙ্গেই দোতলার ঘরগুলোর মধ্যে এক মহাকলরব উপস্থিত হলো। অনেকগুলো লোক, ওই আন্দাজ জনা 50 মতো হবে, একসঙ্গে যেন হৈ হৈ করে উঠল। সব দরজা জানলা যেন একটা ঝড়ের ঝাপটা লেগে একসঙ্গে খুলে গেল।
বন কাটা ফেলে আমি ওপরের দিকে চেয়ে দেখলাম। সামনের রোয়াকে এসে দাঁড়ালাম। কই, একটা দরজা জানালার কপাটও তো খোলেনি দোতলার, যেমন ছিল তেমনি আছে। ব্যাপার কি? বাড়িটার মৃগী রোগ আছে নাকি? মাঝে মাঝে এমন বিকট চিৎকার করে ওঠে কেন? এবার তো আর ভুল হবার কথা নয়। সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে ওই চিৎকার আমি শুনেছি এই মাত্র। এখন আবার চারিদিক নিস্তব্ধ, কোনো দিকে কোনো শব্দ নেই। সেই বউটি আবার ঝিঙে তুলতে এসছে এই গোলমালের মধ্যে। দৌড়ে গেলাম রান্নাঘরের পিছনে। কই, সেখানেও তো কেউ নেই। সেদিন রাত্রে এক ঘটনা ঘটল, ভারী মজার ঘটনা বটে। খেয়ে দিয়ে সবে শুয়েছি, সামান্য তন্দ্রাও এসেছে, এমন সময় কিসের শব্দে তন্দ্রা গেল ছুটে। চেয়ে দেখি আমার বিছানার চারপাশে অনেক লোক জড়ো হয়েছে। তাদের সবারই মাথায় লাল পাগড়ি, হাতে ছোট ছোট লাঠি। আশ্চর্যের বিষয়, সকলের মুখ দেখতে একই রকমের। একই লোক যেন 50টি হয়েছে। এইরকম মনে হয় প্রথমটা হলো। বহু আরশিতে যেন একটাই মুখ দেখছি। কে যেন বলে উঠল, আমাদের মধ্যে আজ কে যেন এসেছে। এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেক দিন থেকে। আমি দেখিনি বাড়িটা, তবে শুনেছি। যারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে একটা লোকও রয়েছে। সব মিথ্যে। কোথায় বাড়ি? আমরা কেউ দেখিনি। তবে এসো, আমরা নাচ আরম্ভ করি। বাপরে বাপ, কথায় বলে ভূতের নৃত্য। শুনেই এসেছিলাম এতদিন, এইবার স্বচক্ষে দেখলাম। সে কি কাণ্ড! অতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিল। আমার দেহের মধ্যে দিয়ে যে কতবার এলো গেল, আর সঙ্গে সঙ্গে বিকট সব চিৎকার আর হল্লা। আমার বিছানার বা আমার দেহের কোনো অংশ তারা স্পর্শও করলো না। আমি যে সেখানে আছি তাও যেন তারা জানে না। ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞান শূন্য হলাম। যখন জ্ঞান হলো, তখন শেষ রাত্রের জ্যোৎস্না খোলা জানালা দিয়ে আমার বিছানায় এসে পড়েছে। সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরের ঠান্ডা বাতাসে। আমি আধ অচেতনভাবে জানালার বাইরের জ্যোৎস্না মাখা গাছপালার দিকেই চেয়ে রইলাম। কতক্ষণ পরে জানি না ভোর হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি। সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয়, তেমনই বোধ করছি। তবে সে ভূতের নাচ কে দেখেছিল? সে নাচ কি তবে ভুল? এ দে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখলাম নাকি? তাই যদি হয়, তবে সেই শেষ রাত্রের ঠান্ডা বাতাসে ফুলের সুবাস পেয়েছি যে, তা কোত্থেকে এলো? সেই বউটি যখন চলাফেরা করে তখনই অমন সুবাস ছড়ায়। তা তো ভুল হতে পারে না। এখনো সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে। কোনো অজানা বনফুলের সুবাস হবে হয়তো। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। তেল কিনতে গিয়েছি দোকানে। দোকানদার বলল, কিরকম আছো? বলি, কিছু দেখেছো নাকি? না। শুনেছো কিছু? না। তুমি দেখছি সাধু লোক, টুকটাক জানো নাকি? ভূতের মন্তর। তেল দাও, চলে যাই। এসব বাজে কথা বলো না তো। আচ্ছা, একটা মেয়েকে ওখানে কোনোদিনও দেখোনি? বউ মতো কোনো গন্ধ পাওনি? কিসের গন্ধ? কোনো ফুলের সুগন্ধ?
না। খুব বেঁচে গিয়েছো তুমি। তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটি বউকে দেখতো ওখানে প্রায়। এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নড়তেই চাইতো না। তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা যেত। দুটি লোকের এরকম হয়েছে এ পর্যন্ত। বাড়িতে ভূতের আড্ডা। ভূতে লোককে পাগল করে দেয়। তাদের কাণ্ডজ্ঞান থাকে না। এমন ভালো লাগে এ বাড়ি, না খেয়ে না দে ওখানেই পড়ে থাকে, ছেড়ে যেতেই চায় না। তুমি দেখছি ভূতের মন্তর জানো। আমরা তো বাড়ির ত্রিসীমানায় যাইনি। মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের। তেল নিয়ে চলে এলাম। ভাবতে ভাবতে এলাম, মাথা খারাপ হওয়ারও সূত্রপাত আমারও হলো নাকি। বাড়ির সীমানায় পা দিতে না দিতেই আমারও মনে হলো, না না, সব ভুল। এ তো পরম সুখে আছি, এ ছেড়ে কোথায় যাব আমি? বেশ আছি, আশা আছি। সেই থেকে আজ 2 বছর হয়ে গেল এই বাড়িতেই পড়ে আছি আমি। চক্রবর্তী মশাই মাইনে টাইনে কিছু দেয় না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। বাড়ি দেখাশোনা করি, বেগুন কলা বেচি, আর দিনরাত ওদের নৃত্য দেখি, ওদের মধ্যেই বাস করি। এক পাও যাই না এই বাড়ি ছেড়ে। গল্পকল্পের আজকের আসর এই পর্যন্তই। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর পরবর্তী দিনে গল্পকল্পের আসরে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেখা হচ্ছে পরের গল্পে। ততদিনের জন্য ভালো থাকবেন, ভালো রাখবেন।